বিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে আমাদের অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক গোলাম মুর্তজা এবং আরও যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা যে শুরুর যেই আমাদের শিরোনাম সেটি দিয়েই যদি আজকের আলোচনা শুরু করতে চাই, আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা বললেন যে সংস্কারের সুযোগ হাতছাড়া হলে দেশের ভবিষ্যৎ আরও বেশি দুর্বিষহ হবে এবং তিনি একটি কথা বলেছেন ছাত্রদের উদ্দেশ্যে, শিক্ষার্থীদের উদ্দেশ্যে, যে কাজ শুরু করেছেন ছাত্ররা যেন সেটি শেষ না করে যায়। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে এই সংস্কার কি ধরনের সংস্কার হতে পারে বলে আপনার যেই মতামত সেটি শুনবো এবং ছাত্রদের আসলে এখন এই মুহূর্তে আসলে করণীয় বা যদি বলি যে একদম দৃষ্টি দেওয়ার জায়গাগুলো ঠিক সেগুলো কোনগুলো? ধন্যবাদ আপনাকে। আমি আসলে প্রথমে যে স্বপ্নের কথাটা এসছে ডক্টর ইউনূসের বক্তব্যে, সেটি নিয়ে একটু বলতে চাই যে আমার মনে হয় যে এই স্বপ্নটা অনেক বড় স্বপ্ন, পার্টিকুলারলি কয়েকটি ক্রাইটেরিয়া, যেমন মত প্রকাশের স্বাধীনতার স্বপ্ন, মানবাধিকারের স্বপ্ন, বন্দি দশা থেকে মুক্তির স্বপ্ন স্টুডেন্টদের হল এবং প্রতিষ্ঠান কেন্দ্রিক, বা ন্যায় বিচারের স্বপ্ন, বৈষম্যহীন সমাজের স্বপ্ন, সামাজিক মর্যাদার স্বপ্ন। সেই স্বপ্নগুলোকে ধারণ করে বা অর্জনের জন্য যে সংস্কার প্রয়োজন, সম্ভবত সেই সংস্কারের কথা উনি বলেছেন। আমার সৌভাগ্য হয়েছিল এই আন্দোলনের প্রথম থেকে যুক্ত থাকার, এবং আমি যে কথাগুলো বললাম, যে স্বপ্নের কথাগুলো বললাম, যেটা আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, এখনো যখন স্টুডেন্টদের সাথে কথা হচ্ছে, মোটা দাগে এই স্বপ্নের কথাই তারা বলছে। এই স্বপ্নগুলোকে যদি আমরা সংস্কারের বাতাবরণে দেখি, তাহলে আমার মনে হয় মোটা দাগে 4টি বা 5টি ক্ষেত্রে সংস্কার যে আলোচনা সেটি ঘুরপাক খাচ্ছে, এবং আমি মনে করি শিক্ষার্থীদের প্রস্তাবগুলো সেই আকারেই আসবে এই স্বপ্নগুলো বাস্তবায়নের ক্ষেত্রে। প্রথমটি অবশ্যই সংবিধান এবং নির্বাচন কেন্দ্রিক সংস্কার, দ্বিতীয়টি বিচার বিভাগ, তৃতীয়টি প্রশাসনিক সংস্কার, আর চতুর্থটি হতে পারে শিক্ষা সংস্কার, বাট সবচেয়ে বড় যে সংস্কারটি প্রয়োজন সেটি হচ্ছে অর্থনৈতিক সংস্কার। এবং শিক্ষার্থীদের যে স্বপ্ন একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, তাদের যে আবেগ অনুভূতির জায়গাটা ছিল, যে এমপ্লয়মেন্টের জন্য বা চাকরির জন্য যে তাদের আবেদন বা তাদের যে রিকোয়েস্ট ছিল গভর্নমেন্টের প্রতি, যেটাকে ডিসরিগার্ড করা হয়েছে, এবং সেই জায়গা থেকেই আন্দোলনটা অন্য জায়গায় গেছে। আমার মনে হয় ওই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ, যে অর্থনৈতিক সংস্কারগুলো এমন ভাবে করা, গুলোকে এমন ভাবে সাজানো যেন শিক্ষার্থীরা শিক্ষা অর্জনের মাধ্যমে, এবং যে কথাটি একটু আগে বললাম যে শিক্ষার সংস্কার খুব গুরুত্বপূর্ণ সংস্কার, এটি সঠিক শিক্ষা পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষা অর্জন করবে, যোগ্যতা অর্জন করবে, একটি বৈষম্যহীন নিয়োগ প্রক্রিয়া তারা যাবে, এবং তারপরে তারা এমপ্লয়মেন্টের দিকে যাবে। আমি মোটা দাগে এভাবে দেখতে চাই যে শিক্ষার্থীদের স্বপ্ন কেন্দ্রিক যে সংস্কারগুলো সম্ভবত চূড়ান্ত হবে সত্যিকার অর্থেই যেন আসলে একটি বৈষম্যহীন সমাজ বা দেশ আমরা করতে পারি, সেই সংস্কারগুলোই জরুরি। ধন্যবাদ আপনাকে। আমি শুনবো নিশ্চয়ই আপনার কাছ থেকে। আর একটু গোলাম মুর্তজার কাছে যাই। গোলাম মুর্তজা, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে জনগণের কথা বলা হয় বারবার। আমরা দেখেছি যে এই অভ্যুত্থানকে যেটি বলা হচ্ছে যে, বা আগে থেকেই বলা হয়েছে শুরু থেকেই, যে ছাত্র জনতার অভ্যুত্থান। জনগণের কাছে যেই ক্ষমতার যাওয়ার যেই বিষয়টি, সেটি আসলে কতটা হবে এই সংস্কারের মধ্য দিয়ে, বা আপনি আসলে কি মনে করেন যে জনগণ কি সত্যিকার অর্থে এবার ক্ষমতায়িত হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার মাঝের কথাটা আমি বুঝতে পারিনি, ইন্টারনেট সংযোগের জনগণ আসলে ক্ষমতা, কেটে গেছে। জনগণ আসলে ক্ষমতার, আপনি কি জানতে চেয়েছেন আরেকবার একটু বলবেন? জি, জনগণ আসলে সত্যিকার অর্থেই ক্ষমতায়নটা আসলে জনগণের দিকে হবে কিনা, মানে জনগণ আসলে সত্যিকার অর্থেই ক্ষমতা পাবে কিনা, বা জনগণের সরকার হবে কিনা, বা জনগণের দেশ হবে কিনা, জনগণের রাষ্ট্র হবে কিনা এই সংস্কারের মধ্যগুলো দিয়ে। দেখেন, ধন্যবাদ আপনাকে। আমি একটু ঢাকার বাইরে অবস্থান করছি এবং সেই কারণে ইন্টারনেট সংযোগের সমস্যা হচ্ছে। আমার কথাগুলো কতখানি শোনা যাবে আমরা শুনতে পাচ্ছি। যে একটু আগে যে আলোচনাটা হলো, স্বপ্নের কথা যেগুলো বলা হলো, মত প্রকাশের স্বাধীনতা, বৈষম্যহীন সমাজের কথা, যে স্বপ্ন, এগুলো সবগুলোই আমরা স্বপ্নের কথা বলছি। দেখেন, 1971 সালে এই বাংলাদেশটার জন্ম হয়েছিল। এখন যেগুলোকে স্বপ্নের কথা বলছি, এই আকাঙ্ক্ষাগুলো সামনে এনেই বাংলাদেশের জন্ম হয়েছে। 1971 সাল থেকে 1990 সাল পর্যন্ত আমাদের এগুলো স্বপ্নই থেকে গিয়েছিল, পূরণ হয়নি। 1990 সালে স্বৈরাচারের পতন ঘটিয়ে একবার আমরা দেখেছিলাম যে এবার আমাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলোর বাস্তবায়ন।
1990 সালে এসে আমরা আরেকবার ব্যর্থ হয়েছি। আমাদের যে রাজনীতিবিদরা দায়িত্ব পালন করার কথা ছিল, যে রাজনীতিবিদরা ছাত্র জনতার আন্দোলনকে পুঁজি করে নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় এসেছিল, তারা ক্ষমতায় এসে ধাপে 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 পর্যায়ক্রমে সেই জায়গাগুলো ভুলে গিয়েছিল। মত প্রকাশের স্বাধীনতা বলেন, বৈষম্যহীন সমাজের কথা বলেন, আধুনিক শিক্ষা ব্যবস্থার কথা বলেন, ইনস্টিটিউশন তৈরির কথা বলেন, কোনো কিছুই রাখা হয়। এই যে বৈষম্যহীন সমাজ তৈরি করতে গিয়ে আমরা বৈষম্য প্রতিষ্ঠা করেছি এবং আমাদের যেগুলো স্বপ্ন ছিল সেগুলো স্বপ্নর আরো 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 দূরে চলে গেছে। সেই স্বপ্নগুলো, সেটা গত 15 বছরে, গত 1.5 দশকে শেখ হাসিনার যে দানবীয় স্বৈর শাসন আমরা দেখেছি, সেই দানবীয় স্বৈর শাসনে আমাদের তখন মনে হয়নি যে এই বাংলাদেশ আবার কখনো কোনোদিন মোটামুটি একটা সুস্থ ধারায় ফিরবে। বিরোধী দলকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়নি, সেরকম একটা অবস্থার মধ্যে ছাত্র জনতা আন্দোলনের সূচনা করেছে। যে একটা দাবিতে আন্দোলন ছিল কোটা সংস্কার, সেটা পর্যায়ক্রমে দমন পীড়ন নিপীড়ন সংযোগটি সম্ভবত গোলাম মুর্তজার সাথে আমাদের বিচ্ছিন্ন হয়েছে। আমরা নিশ্চয়ই আবার সঙ্গে এসেছি, যদি পাওয়া যায় তাহলে কথাটা শেষ করব। জি জি জি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, বলুন গোলাম মুর্তজা, শুনছি আপনাকে আমরা। জি, আমি বলছি যে এই যে আবার আন্দোলনের সূচনা হলো, এই আন্দোলনের জায়গাটা আপনি বলছেন জনগণের ক্ষমতায়ন হবে কিনা। সত্যিকার অর্থে যদি আপনি খুব নির্মোহভাবে বিশ্লেষণ করেন, তাহলে এবারের যে সরকার, এই সরকার সত্যিকার অর্থেই একটা জনগণের প্রতিনিধিত্ব করছে। এই আন্দোলনটির সূচনা করেছিল শিক্ষার্থীরা। আপনি খেয়াল করে দেখবেন, শিক্ষার্থীরা যে আন্দোলনের সূচনা করেছিল, সর্বস্তরের মানুষ এই আন্দোলনের সঙ্গে যোগ দিয়েছে। যে 800 বা 1000 মানুষকে হত্যা করা হয়েছে, আপনি খেয়াল করলে দেখবেন তার মধ্যে স্কুলের শিক্ষার্থীরা আছে, তার মধ্যে শ্রমিক আছে, সাধারণ একেবারে সাধারণ জনমানুষ আছে। বাংলাদেশের ইতিহাসে 1971 সালের মুক্তিযুদ্ধ ছাড়া আর কোনো আন্দোলনে এরকম সার্বজনীন অংশগ্রহণ দেখা যায়নি। এই একেবারে শিক্ষার্থী সহ, শ্রমিক সহ, এবং সারা দেশ জুড়েই, শ্রমিকরা, সারা দেশেই আমরা যেটি দেখেছি। হ্যাঁ, এই যে শ্রমিকরা যে এই আন্দোলনে এসেছিল, শ্রমিকদের কিন্তু আলাদা করে কেউ ডাকেনি যে তোমরা আসো আমাদের আন্দোলনে যোগ দাও। শিক্ষার্থীরাও কিন্তু শ্রমিকদের ডাকেনি যে তোমরা আসো আমাদের আন্দোলনে যোগ দাও। কিন্তু শ্রমিকরা এসেছিল, রিকশাওয়ালা এসেছিল, দোকানের কর্মচারী এসেছিল। কেন এসেছিল? কারণ এই দানবীয় স্বৈরাচারী শাসন, গুলি করে মানুষ হত্যা করার যে অপশাসন কায়েম করলো, দেশের সব স্তরের সব মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদে মাঠে নেমেছে। সেই প্রতিবাদের অংশ হিসেবে যে সরকার, সেই সরকারটি জনগণের সরকার। এখন প্রশ্নটা হচ্ছে যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে, এই সংস্কারগুলো করা সম্ভব কি সম্ভব না। ডক্টর ইউনূস একটি কথা বলেছেন, আমাদের অভিজ্ঞতা কম থাকতে পারে, আমাদের শক্তি কম থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা আছে। এখন যে পরিমাণ অরাজকতা আছে, আমি বা যে কেউ যদি নির্মোহভাবে বিশ্লেষণ করেন, তাহলে এই সংস্কার ব্যাপারটাকে একটা অসম্ভব ব্যাপার মনে হবে যে না, এটা কোনোভাবেই সম্ভব না। যেরকম ভাবে মনে হতো যে শেখ হাসিনার দানবীয় সরকারের কোনোদিন পতন ঘটানো সম্ভব না। যেহেতু শেখ হাসিনার দানবীয় সরকারের পতন ঘটেছে ছাত্র জনতার প্রতিরোধে, সেই ছাত্র জনতা যে আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটিয়েছে, সেই ছাত্র জনতাই এখন দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন তার দায়িত্বে। এত জঞ্জাল, এত প্রতিকূলতা, সেটা মোকাবেলা করা খুব কঠিন। যে কারণে আমরা অনেকেই বলছি যে এত ধীর গতিতে কাজ হচ্ছে কেন, কাজটা তারও দ্রুত হওয়া দরকার, এই সরকার তো খুব বেশি সময় পাবে না। সবগুলো কথা সত্যি, আমি শেষ করছি, সবগুলো কথা সত্যি। কিন্তু আমরা যদি সংস্কার চাই, সংস্কার মানে পুরো সংস্কার করে দেওয়া সম্ভব নয়, তাহলে 25 বছর লাগবে। কিন্তু সংস্কারের যদি সূচনাটা চাই, সেই সূচনা করার জন্যও একটা সময় দিতে হবে। সেই সময় না, সূচনা বা ধারা আমরা যেটি বলি না কেন, সেটি নিশ্চয়ই বুঝতে পেরেছি আপনার কথা। একটা বিরতির সময় হয়ে গেছে, আরো নানা প্রসঙ্গেই নিশ্চয়ই দুজনের সাথেই কথা হবে। থাকুন আমার সাথে। সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছে, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক গোলাম মুর্তজা এবং আরও যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন।
দুজনকে আবারও স্বাগত। আমি দুটি বিষয়ে আপনাদের দুজনের সাথে আলাপ করতে চাই। প্রথম বিষয়টি হচ্ছে যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর যেই বক্তব্য, সেইটি নিয়ে ঢাকা বিস্মিত হয়েছে এবং বলেছে যে শঙ্কার কিছু নেই। সত্যি আসলে বাংলাদেশের চিন্তাভাবনা করার দরকার কিনা সেই ব্যাপারে কি মনে করেন? ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনাকে দিয়ে এবারও শুরু করতে চাই। না, অবশ্যই এটি তো অবশ্যই চিন্তার বিষয়। দেখুন, ভারতের যে দৃষ্টিভঙ্গি বাংলাদেশের প্রতি ঐতিহাসিক ভাবে, সেটি একটি ভারতের যে প্রাদেশিক যে দৃষ্টিভঙ্গি সেরকম। বাট ভারতকে এই জিনিসটি অন্তত এবার নতুন করে ভাবার প্রয়োজন যে তারা বন্ধুত্বটা কি চিরজীবন আওয়ামী লীগ কেন্দ্রিক রাখবে নাকি বাংলাদেশের জনগণের সাথে। এখানে তিনটি বিষয় আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে ভারতের ওই মনোভাবটার পরিবর্তন হওয়া দরকার যে ৭১ সালে তারা যে আমাদেরকে সহযোগিতা করেছিল, সেই সহযোগিতার বিনিময়ে দাসত্ব হতে পারে। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে যে প্রাদেশিক যে দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশের দেখা, সেটি সঠিক নয়। আর তৃতীয়টি হচ্ছে যে বন্ধুত্বটা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে নাকি বাংলাদেশের জনগণের সঙ্গে হবে, সেটি নির্ধারণ করা। কিন্তু একটু আগে যে কথাটি মর্তুজা ভাই বললেন যে এবারের বিষয়টি পুরোপুরি ভিন্ন, এটি ছাত্র জনতার বিপ্লব। এত বড় বিপ্লব স্বাধীনতার পরে আগে হয়নি। আমি মর্তুজা ভাইয়ের সঙ্গে একমত যে আমরা ৯০-এর সুযোগ হারিয়েছি, 111-এর পরে হারিয়েছি, কিন্তু এবার পুরো ভিন্ন প্রেক্ষাপট। আমার ভাবতে খুব অবাক লাগে যে ভারত কিভাবে এটি ভাবছে যে একটি ভিন্ন প্রেক্ষাপটে যখন পুরো জাতি একসঙ্গে আজকে, তখন যেভাবে কথা বলা হচ্ছে, এমনিতেই ছাত্র জনতা শেখ হাসিনার বর্তমান ভারতে অবস্থানকে ভালোভাবে গ্রহণ করছে না। ভারতীয় মিডিয়ার আমরা যে কূটনৈতিকরা, সাবেক কূটনৈতিকরা অনুভাবী গ্রহণযোগ্য নয়। এবং আমি ব্যর্থহীন কণ্ঠে এর সমালোচনা করছি এবং এই মন্তব্যকে প্রত্যাখ্যান করছি। এবং আমি মনে করি যে ভারতের নতুন করে অনুধাবন করা উচিত যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বিনির্মাণে তারা কিভাবে দেখবে। একটি জিনিস আমি একটু যোগ করতে চাই, সেটি হচ্ছে যে আমরা দুটি জিনিস ইনফ্যাক্ট। একটি হচ্ছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য সম্পর্ক, এটা খুবই ইমব্যালেন্স। ১৬-১৭ বিলিয়নের বিপরীতে ১ বিলিয়ন আমাদের পক্ষে। দ্বিতীয়টি হচ্ছে যে 7 সিস্টার্স, যে ল্যান্ডলক স্টেট গুলো আছে, ভারত চায় যে আমাদের যে গভীর সমুদ্র বন্দর বা মাতারবাড়ি ডিপ সি পোর্ট হচ্ছে, সেটির সঙ্গে কানেকশন তৈরি করতে। আমি এবছর ফেব্রুয়ারিতে ত্রিপুরা ভিজিট করেছিলাম এবং সাবরুম গিয়েছিলাম, যেটি আপনি জানেন যে ত্রিপুরাতে একটা স্টেশন, একটা কানেক্টিভিটি স্টেশন হচ্ছে, এবং যেটা আমাদের খাগড়াছড়ির রামগড় দিয়ে কানেক্ট হওয়ার কথা মাতারবাড়ি ডিপ সি পোর্টে, যেখান থেকে মনে করা হচ্ছে যে ল্যান্ডলক 7 সিস্টার্স এর একটা ইন্টারন্যাশনাল গেটওয়ে ওপেন করবে এবং অলসো সাপ্লাই চেইন ডেভেলপ করবে। এইরকম একটি অর্থনৈতিক এবং রাজনৈতিক, একটি হচ্ছে অভ্যুত্থান, অন্যটি হচ্ছে অর্থনৈতিক প্রেক্ষাপট। এরকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের যে মন্তব্য বা বক্তব্য গুলো আমরা শুনছি খুবই ভীতিকর, এবং আমি এটির প্রতিবাদ জানাই এবং আশা করি যে এ ধরনের বক্তব্য ভারত থেকে আসা বন্ধ হবে। ধন্যবাদ আপনাকে। গোলাম মুর্তজা, কি বলবেন এই বক্তব্যের বিষয়ে? কিছু যোগ করবেন কিনা? পাশাপাশি আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই, যেটি হচ্ছে তারেক রহমানের যে বক্তব্য। তিনি বলেছেন যে, আমি যদি একদম তার কথাই যদি বলি, যে যতদিন পর্যন্ত ভোটের অধিকার ও জনগণের সরকার প্রতিষ্ঠা না হবে, বিএনপির আন্দোলন কি তাহলে এখনো চলমান? ধন্যবাদ আপনাকে। প্রথমে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যের জায়গাটা যদি আসতে চাই, বক্তব্যের আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যে ভাষায় কথা বলেছেন, যেভাবে বলেছেন, যে যতটা উদ্বিগ্ন তার চেয়ে অনেক বেশি অবাক। সত্যিকার অর্থে আমিও অনেক বেশি অবাক। এর অন্যতম প্রধান কারণ, বাংলাদেশের নাগরিক হিসেবে আমরাও জানি, ভারতের নাগরিক হিসেবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সহ সবাই জানেন যে ভারত এত বড় একটি দেশ, ভারতের সামরিক শক্তি এত বেশি, বাংলাদেশ কখনোই ভারতের সঙ্গে যুদ্ধ করতে যাবে বা যুদ্ধের একটা অবস্থা তৈরি করবে বাংলাদেশের পক্ষ থেকে সামান্যতম কোনো এমন কিছু হবে, এটা ভাবার মানে কোনো রকম কোনো যৌক্তিক কারণ নাই। কিন্তু ভারতের পক্ষ থেকে তাহলে কথাটা গাজা, ইসরায়েল, রাশিয়া, ইউক্রেন, সেটার সঙ্গে একই সঙ্গে যখন বাংলাদেশের প্রসঙ্গে এনে সামরিক বাহিনীকে সতর্ক থাকার কথা বলা হয়, বিশ্লেষণ করতে বলা হয়, তখন এটার কারণ হতে পারে দুটি। একটি কারণ হতে পারে যে বাংলাদেশের যে ক্ষমতার পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনে তারা খুশি না, সেটার একটা কারণ তারা বোঝাতে পারে। আরেকটা কারণ হতে পারে যে বাংলাদেশকে
সেই কারণের অংশ হিসেবেই একটা ভয় দেখানোর একটা প্রসঙ্গ থাকতে পারে। এটার যে কোনোটাই হতে পারে। আমি আরেক যেভাবে দেখি যে এর যে কোনোটাও যদি হয় তাহলে এটা ভারতের লাভ। আমরা জানি যে বাংলাদেশে সবসময় একটা ভারত বিরোধী মনোভাব থাকে জনগণের মধ্যে। যৌক্তিক কারণ থাকুক বা না থাকুক সেটা নিয়ে আমরা তর্ক করতে পারবো। সেই তর্কের জায়গায় না গিয়ে, আজকে না গিয়ে যদি আমরা বলি যে ভারত বিরোধী একটা তীব্র মনোভাব বাংলাদেশে আছে, তো ভারতের এই যে বক্তব্য, সেই বক্তব্যের কারণে ভারত বিরোধী মনোভাবটা তো আরো বাড়বে। তাহলে ভারতের এখান থেকে পাওয়ার কি হবে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই 5 তারিখের পরে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতের গণমাধ্যম, ভারতের একটি দুটি মেইন স্ট্রিম গণমাধ্যম বাদ দিয়ে ভারতের গণমাধ্যম যে প্রপাগান্ডা চালালো বাংলাদেশকে নিয়ে, প্রায় শতভাগ মিথ্যা প্রপাগান্ডা চালালো। এটাও একটা বিস্ময়কর ব্যাপার যে আমরা মনে করতাম যে ভারতের গণমাধ্যম অনেক দায়িত্বশীল, ভারতের গণমাধ্যম অনেক শক্তিশালী, কিন্তু এবার এসে দেখলাম যে আমরা আমাদের গণমাধ্যমের সমালোচনা করছি, কিন্তু আমরা আমাদের গণমাধ্যমের যে সমালোচনা করছি ভারতের গণমাধ্যম তার চেয়েও আরো অনেক বেশি একটা কি বলবো যে একটা বায়াস গণমাধ্যম, একটা প্রপাগান্ডামূলক গণমাধ্যম। এটা হচ্ছে আমাদের একটা দিক। ভারতের মনোভাবের আরেকটা কারণ সম্ভবত এরকম যে গত 1.5 দশক ধরে যেহেতু বাংলাদেশের জনগণ নয়, সম্পর্কটা ছিল মূলত শেখ হাসিনা সরকারের সঙ্গে, সেই কারণে শেখ হাসিনা সরকারের মন্ত্রীরা যখন কথা বলতো তখন বোঝা যেত না যে তারা বাংলাদেশের উপদেষ্টা না বাংলাদেশের মন্ত্রী। তো এই জায়গাটার কি পরিবর্তন লক্ষ্য করছে ভারত? যদি পরিবর্তন লক্ষ্য করে থাকে তাহলে তার বক্তব্যের একটা গ্রাউন্ড পাওয়া যায়। আর তারেক রহমানের যে বক্তব্যের কথা বললেন, হ্যাঁ বিএনপি তো আন্দোলনে আছে, সেটা বলা যেতেই পারে। ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলনে থাকবে, এর মধ্যেও আমি অবাক হওয়ার কিছু দেখি না। কারণ একটা সরকারের পতন হয়েছে, নতুন আরেকটি সরকার ক্ষমতায় এসেছে, তারা সংস্কার করবে। কিছুদিন আগে কিন্তু বিএনপি বলেছিল যে যৌক্তিক সময় দেয়া হবে এই সরকারকে। সেই বিএনপি তারেক রহমানের বক্তব্য আপনারা সংবাদে যতটুকু দেখালেন এবং আমি যতটুকু বুঝলাম তাতে কিন্তু ওই রকম কোনো কথা এখানে বলা হয়নি যে এই সরকারকে তারা যৌক্তিক সময় দেবে না। তারা বলেছে ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। তো ভোটের অধিকার প্রতিষ্ঠিত এখনো তো হয়নি, সরকার একটা কাজের ধারায় আছে, সেই সরকারকে সহযোগিতা করাও তো একটা আন্দোলনের। তারা যখন বলবে যে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব তখন সেটা নিয়ে চিন্তিত হওয়ার কারণ আছে। কিন্তু এখন পর্যন্ত তারেক রহমানের যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে আমি চিন্তিত হচ্ছি না। তার কারণ হচ্ছে দীর্ঘ সময় বিএনপি বিরোধী দলে থেকে বিএনপি দমন পীড়ন নিপীড়ন মামলা হত্যা ইত্যাদির শিকার হয়ে আমি বিশ্বাস করি যে বিএনপির ভেতরে ওই বোধোদয়টা হয়েছে যে যেনতেন প্রকারে একটা নির্বাচন দিয়ে দিল এই সরকার আর তারা ক্ষমতায় চলে আসলো। এই ভাবনাটা আমি মনে করতে চাই যে বিএনপির এই ভাবনাটার থেকে আরেকটু উচ্চতর রাজনৈতিক ভাবনার মধ্যে সরে আসা উচিত। আপনি সেই পরামর্শ দিলেন। দুজনেই থাকুন আমার সাথে, আরেকটা বিরতির সময় হয়ে গেছে। সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে আজকে অনলাইনে যুক্ত আছেন ডক্টর আব্দুল্লাহ মামুন এবং সিনিয়র সাংবাদিক গোলাম মুর্তজা। সম্ভবত গোলাম মুর্তজার সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, তিনি যুক্ত হওয়া মাত্র আমরা নিশ্চয়ই তার কাছেও যাব, শুনবো। ডক্টর আব্দুল্লাহ মামুন, আপনার কাছে আমি এবারে যেটি জানতে চাই যে নতুন একটি রাজনৈতিক তারা বলছে আসলে নতুন একটি প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করলো আজকে, এবং আমরা যেটি দেখলাম যে রাষ্ট্রের সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্যে তাদের এই আত্মপ্রকাশ, এবং সব জেলা মহানগর উপজেলাতেই আসলে আস্তে আস্তে তারা ধীরে ধীরে তারা বলছে যে কমিটি করবে। এটি আসলে কি হতে যাচ্ছে? মানে তার যদিও বলছে যে অরাজনৈতিক, কিন্তু সত্যিকার অর্থে কি শেষমেশ এটি আসলে অরাজনৈতিক থাকতে পারবে কিনা? আমি এটিকে দুভাবে দেখতে চাই। প্রথমটি হচ্ছে যে আমরা যদি দেখি যে এই বৈষম্য বিরোধী আন্দোলন প্রক্রিয়ায় যারা জড়িত ছিল তাদেরই সরকার হচ্ছে বর্তমান সরকার, এবং এই সরকারের ম্যান্ডেট যদি আমরা দেখি তাহলে কিন্তু এই সরকারের সে অর্থে পাবলিক ম্যান্ডেট নেই। আমি নির্বাচন বা রাজনৈতিক ম্যান্ডেটের কথা বলছি। এই ম্যান্ডেটটি হচ্ছে ছাত্র জনতার, এবং সেক্ষেত্রে যে উদ্যোগটি নেওয়া হয়েছে আমি মনে করি যে এই গভর্নমেন্টের স্টেবিলিটি এবং ম্যান্ডেটের জায়গাটিতে একটি ভালো সমর্থন তৈরি করবে। যেমন আরেকটি জিনিস বলি যে আমাদের যে জিনিসটি সেকেন্ড যে জিনিসটি বলতে চাই আমি, সেটি হচ্ছে যে রাজনৈতিক ফোরামের দিকে হয়তো বা এই আন্দোলনের কর্মীরা যাবে,
আমার মনে হয় এটি তার একটি প্রথম ধাপ। যে যারা আন্দোলন করছিল, আমরা স্বল্প কয়েকজন সমন্বয়ককে দেখেছি কথা বলতে, কাজ করতে, বাট অনেকে এটার সঙ্গে জড়িত ছিলেন। এটি একটি খুবই ভালো উদ্যোগ সেই অর্থে যে যারা আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলেন তাদের তারা যে যেন আকাঙ্ক্ষার প্রতিফলন বা তাদের যে অংশগ্রহণ। তারা যেন সংঘবদ্ধ হতে পারে, এবং সেটাই আমি বলছি যে এই সংঘবদ্ধ হওয়াটা গভর্নমেন্টের জন্য খুবই পজিটিভ। আমরা কিছুদিন আগেও দেখেছি অনেক ধরনের ষড়যন্ত্রের কথা আমরা শুনেছি, বিচার বিভাগে আনসার, বিভিন্ন রকম আন্দোলন, সেটা কমে এসছে। আমি মনে করি যে এই ধরনের উদ্যোগগুলো এই সরকারকে এক ধরনের স্বস্তি দেবে এবং নিশ্চিতভাবে সমর্থনের জায়গাটা তৈরি করবে। এটা যদি আরেকটি জায়গায় যায়, তো একটা হচ্ছে যে গভর্নমেন্টের ম্যান্ডেটের জায়গায় এটাকে সাপোর্ট করবে। দ্বিতীয়টি যেটি হচ্ছে যে আপনি যদি এদের আজকে যে 8 বা 9 দফার কথা বলা হয়েছে, 8 দফার কথা বলা হয়েছে, সেখানে দেখবেন যে বিচারের কথা বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার কথা বলা হয়েছে, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোকে সংযুক্ত করার কথা বলা হয়েছে, নীতি নির্ধারণের জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলার কথা বলা হয়েছে, এবং অবশ্যই যে রাষ্ট্রের গঠনের প্রক্রিয়া তারা সংযুক্ত থাকার কথা বলছে। এখন এর আগে যে আমরা সমন্বয়কদের দেখেছি 5 জন, 10 জন, 14 জন, 68 জন, তার বাইরে গিয়ে আজকে 55 জনের একটি প্ল্যাটফর্ম হয়েছে। সবচেয়ে ভালো যে কথাটি ওখানে আমি মনে করি এসছে সেটি হচ্ছে যে উন্মুক্ত প্ল্যাটফর্ম, এবং যেটা আপনি বললেন এটি বিভাগ, জেলা এবং থানা পর্যায়ে হয়তো এটি পৌঁছে যাবে। সেক্ষেত্রে এই আন্দোলনের যে স্পিরিট এই ছাত্র জনতা দেখলো, পার্টিকুলারলি শিক্ষার্থীরা দেখলো, সেটাকে জিয়ে রাখার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তৃতীয় আরেকটি দিক যেটি আরো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা যে ষড়যন্ত্রগুলোর কথা বলছি, কিছু ষড়যন্ত্র দেখেছি, সেক্ষেত্রে আমি মনে করি যে এই সংগঠনটি, সেটি রাজনৈতিক বা অরাজনৈতিক ওই ডেফিনেশনে আমি যেতে চাই না, কিন্তু গভর্নমেন্টের জন্য একটি সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। এই যে যারা ষড়যন্ত্রকারী, যারা বিভিন্নভাবে এই অর্জনকে নষ্ট করতে চাচ্ছে, তাদের জন্য এই সংগঠনটি একটি অর্গানাইজিং ফোর্স হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। একটু যদি আপনি ফরমেশনটা দেখেন, সেখানে নাসির উদ্দিন পাটোয়ারিকে রাখা হয়েছে এদের আহ্বায়ক হিসেবে, এবং আক্তার হোসেন আর একজন ছাত্র শক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে ছিলেন, ছাত্র শক্তির নেতৃত্বে আছেন, তাকে রাখা হয়েছে। এবং অন্যান্য যে 53 জন যদি আপনি দেখেন, তারা কোনো না কোনো ফর্মে যুক্ত ছিল। তো আমি মনে করি যে এটা সাংগঠনিক ভাবে একটি শক্তিশালী জাতীয় কমিটি। এবং এখন যেটা হবে যে যে ডিসকাশনে যে অবজেক্টিভ গুলোর কথা বলা হয়েছে, সেটা যদি সঠিকভাবে হয়, তো আমি মনে করি যেটা একটা ডিসকাশনের পথটাকেও আরো প্রসারিত করবে। কিন্তু তো আমরা আমি এটাকে একটা ভালো একটু উদ্যোগ একটু একটু দেখি। আপনাকে থামিয়ে যদি একটু যুক্ত করতে চাই, যে আমরা যেটি জানি যে বাংলাদেশে দুটি বড় রাজনৈতিক দল দীর্ঘদিন ধরেই একদম তারা হচ্ছে মাঠ পর্যায়ে যদি বলি, সেই ক্ষেত্রে এই নাগরিক কমিটি আসলে কমিটি করতে গিয়ে কোনো ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে কিনা, বা আসলে সংস্কার করতে গিয়ে কোনো ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে কিনা? হ্যাঁ, আমি এটা একটু ভালো প্রশ্ন আপনি করেছেন, এবং আমি খুবই আন্তরিকভাবে যারা গত 15 বা 16 বছর রাজনৈতিক দলগুলো যুদ্ধ করেছে ফ্যাসিস্ট সরকারের সাথে, তাদের অবদানকে আমি কোনোভাবেই খাটো করে দেখি না। এবং আমার আজকে যদি বিএনপির বক্তব্যগুলো কয়েকদিনের মধ্যে আপনি দেখেন, এবং একটু আগে যে তারেক রহমানের কথাটি বলেছি, আমি একটু যদি সংযোগ করি, সেটা আপনি যদি সুযোগ দেন আমাকে, তারেক রহমানের যে নির্বাচনের ভোটের অধিকার না পাওয়া পর্যন্ত মাঠ ছেড়ে যাব না, আমি 3 ভাবে এটিকে দেখতে চাই। প্রথমত, এটি একটি এই যে নির্বাচন কেন্দ্রিক যে আলোচনা, বা এই গভর্নমেন্টকে কতটুকু সময় দেয়া হবে তার যে আলোচনা, সেটিকে জিয়ে রাখা। দ্বিতীয়ত দ্বিতীয়ত যে সংস্কার আলোচনাটা শুরু করার জন্য গভর্নমেন্টের প্রতি একটি চাপ। তৃতীয়ত, এটি অবশ্যই তারেক রহমান সাহেবকে করতে হবে যে নির্বাচন কর্মীদেরকে চাঙ্গা রাখা, নির্বাচনের কথা বলে একটি বড় রাজনৈতিক দলের মূল জায়গাটি হচ্ছে নির্বাচন, সেটিতে আরো চাঙ্গা রাখা। সেক্ষেত্রে তার বক্তব্যটাকে যদি এখন আমি এখানে যুক্ত করি, আমি মনে করি যে এই প্ল্যাটফর্ম কতটুকু উদ্যোগ নিবে বা না নিবে সেটি অন্য বিষয়, বাট সবাই মিলে যখন আলোচনাটা শুরু হবে, যখন পলিটিক্যাল পার্টি বলছে যে আলোচনা শুরু করা হোক, আবার যখন এরা বলছে যে তারা বিভিন্ন আলোচনার উদ্যোগ নেবে, আমি দুটোকে দুদিকে রাখতে চাই। কিন্তু আমি 1 মাস সময় হলো, আমি বলতে পারি না এটা যে গভর্নমেন্টকে এখনই আলোচনা শুরু করতে হবে, বাট একটা না একটা পর্যায়ে গভর্নমেন্টকে আলোচনা শুরু করতে হবে। সেই প্রক্রিয়ায় যদি আজকে যে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হলো, তারা যদি স্টেক হোল্ডার সাথে ডিসকাশন করে কোনো প্রপোজাল সাবমিট করে, অথবা তারেক রহমান সাহেব যে কথাটি বললেন যে জনগণের ভোটাধিকার আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন, তারাও যদি প্রস্তাব নিয়ে সামনে আছে, আমি বরং একটা পরিপূরক হিসেবে দেখতে চাই। সাংঘর্ষিক কোনো অবস্থা অবশ্যই আমরা চাই না, কারণ আজকে যেমন ছাত্র জনতা এই সফলতা বয়ে নিয়ে এসছে, আমি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের অবদানকেও খাটো করে হিসেবে দেখতে চাই।
একটি আরেকটির পরিপূরক জি শক্তি হিসেবে কাজ করছে এবং সত্যিকারের যে সংস্কার সেটা। জি, আমরাও সেটি চাই। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হয়ে সংবাদ সম্প্রসারণে আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। এই ছিল সালাম স্টিল নিবেদিত আজকের সংবাদ সম্প্রসারণ। ডিবিসির সঙ্গেই থাকুন।